ওয়েলকাম টু মাই সেকেন্ড লেকচার। সো আমরা একেবারে শুরু থেকে শুরু করতে যাচ্ছি। সো শুরু করার আগে একটি কথা, আহ, আমাদের বাংলা ভার্সনের মধ্যে যেমন পদার্থের অবস্থা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এটাকে এভাবে মনে রাখা প্লাস স্টেটস অফ ম্যাটার ইংলিশ সহ মনে রাখাটা খুবই জরুরি, কারণ আমাদের দেশে হায়ার স্টাডিতে সব কিছু ইংলিশে। সো তুমি খুব সহজেই এই টেকনিক্যাল টার্মগুলো, এগুলোর টেকনিক্যাল টার্ম বলে, এই টেকনিক্যাল টার্মগুলো মনে রাখতে পারবো। ফিউচারে তো তুমি দেখবা যে স্টেটস অফ ম্যাটার, ওই সময় চিন্তায় পড়ে যাবা, আরে স্টেটস অফ ম্যাটার কী, কিন্তু যে সময় বাংলা করে দেখবা যে পদার্থের অবস্থা, আরে এগুলো তো আমি সব জানি। এই জন্যই বলতেছি যে আগে থেকে এগুলা পড়ে রাখা ভালো। যেমন পদার্থের অবস্থা বলতে স্টেটস অফ ম্যাটার, এই জিনিসটা বলা উচিত। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। সো এই চ্যাপ্টারটা পদার্থের অবস্থা। এখন আমরা যা কিছু দেখি বা অনুভব করি, এটা দুইটা ভাগে বিভক্ত। আমরা ক্লাস 4 থেকে সম্ভবত পড়তেছি যে একটা হলো পদার্থ আর ম্যাটার, আর আরেকটা হলো শক্তি, রাইট? শক্তি বলতে এখানে লাইটকে বোঝানো হয়েছে, হিটকে বোঝানো হয়েছে, এই জিনিসগুলোই, বা বিকীর্ণ শক্তি, যেটা যেটা দিয়ে করা হয়। সো শক্তি আমাদের এখানেই না, মেজর কনসার্ন না, তারপর আমরা শক্তি দেখব, কারণ পদার্থের সাথে শক্তির এরা এরা ওতপ্রোতভাবে জড়িত। ফর এক্সাম্পল, আমরা যদি গ্লুকোজকে বার্ন করে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, শক্তি তৈরি হয়। শক্তি পদার্থ থেকে আসে। সো শুরুর দিকে না, কিছুদিন পরে আমরা আমরা সবাই বুঝতে পারবো যে এই শক্তিটা কীভাবে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে। সো মূল আলোচনায় পদার্থ। আমরা যে পদার্থগুলো দেখতেছি, যেমন ফর এক্সাম্পল, সবচেয়ে সিম্পল এক্সাম্পল ওয়াটার। ওয়াটারে আমরা কী হিসেবে দেখি? নর্মালি লিকুইড হিসেবে, রাইট? তুমি আমাদের তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, ওয়াটারের তো অভাব নেই, এরা লিকুইড ফর্মে থাকে। কিন্তু আমরা যদি পোলার রিজিয়নে যাই, এই লিকুইডটি আবার সলিড ফেজে থাকবে, মানে কঠিন অবস্থায় থাকবে। আবার আমরা যে সময় রান্না করি, যেমন ভাত রান্না করার সময় আমরা প্রচুর হিট দিই, হিটের সময় দেখা গেছে যে ওয়াটারগুলো ভেপোরাইজ হয়ে যায়, বায়বীয় হয়ে যায়। তার মানে ওয়াটার, সিম্পল এক ওয়াটার, তিনটা অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, তরল বলতে আমি লিকুইড বলবো, অ্যান্ড ভেপার, ভেপার মানে বাষ্প। আচ্ছা, আমি টার্মগুলো ইংলিশে লিখি, এভাবে হবে কি, জিনিসগুলো একবার পড়া হয়ে যাবে, আর আমার লেকচার শুনলে তো বোঝাই যাবে যে আমি বাংলাতে ব্যাপারকে বায়বীয় বলবো আর লিকুইডকে তরল বলবো। কিন্তু কিছুদিন পর তোমাদের সব কিছুই মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে। অ্যান্ড কঠিনটা বলবো সলিড, রাইট? এখন সলিড ক্যান বি লিকুইড, দেন ইট ক্যান বি ভেপার। তো কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে কি বায়বীয় হতে পারে। এক্সাম্পল, তোমরা অবশ্যই আইসক্রিম তো সবাই খাও বা খাইছো, যে এটা দেখা গেছে যে সলিড ফেজে থাকে, তার মানে আইস সলিড ফেজে আছে। কিন্তু এটা যে সময় বাইরে এক্সপোজ করা হয়, সে এনভায়রনমেন্ট থেকে হিট নেয়, হিট নিলে এটা কি তরল হয়ে যায়। আর আমরা আরও যদি বেশি হিট দিই, এটা ভেপার ফেজে চলে যায়। তার মানে হিট হলো একটা এনার্জি। সো ফিউচারে তোমরা যেহেতু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছো, তোমরা দেখবে যে হিটকে সবসময় ডেল্টা, সো দিস ইজ এ গ্রিক লেটার, ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়।
আরও যদি বেশি হিট দেওয়া হয়, তো আমি এখানে ডেল্টা দিয়ে প্রকাশ করছি, যদি আরও বেশি হিট দেওয়া যায় তাহলে কি ব্যাপার হয়ে যাবে। যদি হিট সরাই নেই ব্যাপার থেকে লিকুইড, আরও বেশি হিট সরাই নিলে লিকুইড থেকে সলিড হয়, যেটা আমাদের রেফ্রিজারেশন হয়, রাইট? রেফ্রিজারেশনে কোনো যদি লিকুইড বা পানি রেখে দেওয়া হয়, এটা বরফে কনভার্ট হয়, কারণ আমাদের অনেক এখানে কম্প্রেসর আছে। তো আমরা সবাই জানি কম্প্রেসরের কাজই হলো যে ফ্রিজ থেকে হিট নিয়ে বাইরে ছেড়ে দেওয়া, তার মানে কি সে হিট নিয়ে নিচ্ছে, এই জন্য তরল থেকে সলিড হয়ে যায়। সো এই পর্টের মধ্যে কোনো কিছুই নিউ না, আমরা অলরেডি সব কিছুই জানি যে পদার্থ এরকম তিনটা অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয়, আর সলিড, লিকুইড, ব্যাপার, আর ইউ ক্যান সে গ্যাস। আরেকটা জিনিস এখানে কাজ করে। সো 1 নম্বর ফ্যাক্টর হলো হিট। যদি আমরা হিট দেই অথবা হিট সরাই নিই তাহলে এই কাজটা হয়। আর 2 নম্বর জিনিসটা হলো প্রেশার। এখন আমরা যদি প্রেশার ইনক্রিজ করি তাহলে তরল থেকে সলিড হয়ে যাবে। সো কঠিন থেকে যদি তরল করতে চাই তাহলে আমাদের কি প্রেশার কমাইতে হবে। সো উই ক্যান রাইট নেগেটিভ পি। সো প্রেশার বা চাপ, এটাকে সবসময় পি দিয়ে প্রকাশ করা হয়। সারা জীবনের জন্য এই টার্মগুলো মুখস্থ করে ফেলা উচিত, যে হিটকে ডেল্টা, চাপকে প্রেশার, আবার হিটকে অনেক সময় কিউ দিয়েও প্রকাশ করা হয়। সো ইন ফিউচার আমরা দেখব যে হিটকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। আমরা যদি এখান থেকে হিট সরাই নিই, মিনস নেগেটিভ পি, তাহলে কঠিন থেকে তরলে যাবে, সরি চাপ সরাই নিলে। আর আমরা যদি চাপ দেই, লিকুইডকে যদি চাপ দেই, সো এখানে এরো সাইন এদিকে দেখাচ্ছে, তার মানে আমরা লিকুইড থেকে সলিডে যাচ্ছি। তাহলে চাপ দিলে লিকুইড থেকে সলিড হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডকে গ্যাস আছে, গ্যাস থেকে লিকুইড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড, এই প্রসেসই করা হয় হিট সরাই নিয়ে আর কি প্রচুর প্রেশার দিয়ে। সো আমরা যদি প্রেশার দেই প্লাস পি, তাহলে ব্যাপার থেকে তরল লিকুইড হবে, গ্যাস থেকে লিকুইড হবে। আর যদি আমরা প্রেশার সরাই নিই তাহলে অপোজিট ওয়েতে যাবে। সো এই বেসিকটুক মোটামুটি আমাদের সবারই জানা, আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। সো আমি আগেই বলে নিছি, কোর্স শুরু করার আগে আমরা ধরে নিতেছি যে আমাদের কোনো নলেজ নেই কেমিস্ট্রির উপর, জিরো নলেজ। নর্মালি 3টা ফেজে থাকে, কিন্তু স্পেশাল কিছু তো সব কিছুতেই আছে না। একটা স্পেশাল হলো তরল স্ফটিক, যে কিছু কিছু পদার্থ আছে এরা সলিড এবং লিকুইড দুইটার মাঝামাঝি অবস্থায় থাকে। দেখা গেছে একটা পার্ট থাকে ডিরো, দ্যাট মিন হার্ড পার্ট, আর আরেকটা পার্ট থেকে ফ্লেক্সিবল বা নমনীয়। ফ্লেক্সিবল কিন্তু জিআরই ওয়ার্ড বা আইএলটিএস এর ওয়ার্ড। সো হার্ড হইতে পারে। এই দুইটা পার্টের কারণে দেখা গেছে যে এরা সবসময় তরল এবং কঠিনের মাঝামাঝি একটা অবস্থায় থাকে। আর কিছু কিছু পদার্থ আছে, এগুলো আমরা বলি প্লাজমা। প্লাজমাগুলো হলো যে খুবই হাই এনার্জি দরকার এগুলো থাকার জন্য, এমনি নর্মাল ফেজে থাকে না। কিন্তু আমরা যদি ওজোন স্তরে যাই আমরা দেখব যে NO+, O2+, সো এরকম আয়ন অবস্থায় থাকবে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকবে। এখন গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকারই বলা হয় প্লাজমা। সো এই হলো পদার্থের অবস্থা। এখন সব কিছুরই তো রিজন আছে, যে এই পৃথিবীতে যা কিছু দেখতেছি সব কিছুরই রিজন আছে, যে একটা জিনিস কেন কঠিন অবস্থায় থাকবে, একটা কেন তরল অবস্থায় থাকবে বা ব্যাপার অবস্থায় থাকবে, হিট দিলে কেন তরল হবে, আবার চাপ দিলে কেন তরল হবে। সো এই জিনিসগুলো বোঝার জন্য দুইটা টেকনিক্যাল টার্মই যথেষ্ট। হোয়াই ইন স্টেটস
এই স্টেটগুলোতে কেন থাকে? আমরা যদি এই দুইটা জিনিস মনে করতে পারি, ওই যোগ বিয়োগের মতো, আমি 10 টাকা দিলাম, আরেকজন 10 টাকা দিল, তুমি কি যোগ করবা নাকি বিয়োগ করবা? এই ইনটিউশনটুকু আমার এখানে দরকার। ইটস লাইক এ থট এক্সপেরিমেন্ট, যে জিনিসগুলো কীরকম হবে। সাপোজ ধরো আমি তোমার জানাই দিলাম যে এই জিনিসটার এটা বলে। একটা হলো আন্তঃআণবিক শক্তি বা ইন্টার নিউক্লিয়ার, or so internuclear means আন্তঃনিউক্লিয়ার। সো আমরা যেহেতু আণবিক বলতেছি, আণবিক মিন্স অণু, অণু মিন্স মলিকুল। ইন্টারমলিকুলার ফোর্স, এটা একটা কারণ। আবার আন্তঃআণবিক শক্তিটা দুই ধরনের হতে পারে। এটার মধ্যে আকর্ষণ থাকতে পারে, অ্যাট্রাকশন, আর অপোজ করতে পারে, রাইট, বিকর্ষণ থাকতে পারে। যে এগুলো আমাদের মাথার মধ্যে চিন্তা থাকতে পারে যে আমার এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, একে আকর্ষণ করতে পারে। একটা যদি আকর্ষণ করে, তাহলে আকর্ষণ, আর বিকর্ষণ করলে তো বিকর্ষণ। আর আন্তঃআণবিক দূরত্ব, রাইট, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো আন্তঃআণবিক শক্তি, ইন্টারমলিকুলার ফোর্স, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। আরেকটা হলো আন্তঃআণবিক দূরত্ব। এই দুইটা জিনিসই, এই সব পদার্থের অবস্থার জন্য এই দুইটা জিনিসই দায়ী। তুমি যদি ইন্টারমিডিয়েট, এখন তুমি যদি অনার্সে যাও, পিএইচডিতে যাও, তোমার চিন্তা ভাবনা মাথার মধ্যে, তুমি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে আসলেই মোটামুটি এই দুইটা জিনিস আসে। কেমিস্ট্রিতে যারাই যে ধরনের রিসার্চ করতে যাক। সো আন্তঃআণবিক শক্তি আর আন্তঃআণবিক দূরত্ব। আর আমি তোমার বলে দিলাম এটা যোগ করতে হবে কিনা বিয়োগ করতে হবে। বলে দেওয়াটা হলো, যদি আন্তঃআণবিক দূরত্ব বাড়ে, তাহলে আন্তঃআণবিক শক্তি কমবে। দূরত্ব হলো R1, দূরত্ব হলো R2। আমার এ একটা মলিকুল, বি একটা মলিকুল। প্রথমে এ বির মধ্যে দূরত্ব হলো R1, এখানে দেখতেই পারতেছি যে R1 ইজ গ্রেটার দেন R2, রাইট। এখন কোনটার মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি হবে? সো আগেই তো বলে নিয়েছি না, ভিডিওটা পজ করে আনসার দাও। সো এটা হলো স্টেট 1 ধরলাম, এটা হলো স্টেট 2, তাহলে আনসার কী হবে? জাস্ট একটু চিন্তা করো যে এ আর বি এর মধ্যে যে দূরত্ব, তার চাইতে স্টেট 2-তে এ বি এর মধ্যে দূরত্বটা বেশি। যে শুরু থেকে বলে নিছি যে দূরত্ব যদি বাড়ে, ইন্টারনিউক্লিয়ার ফোর্স কমে। এটার বলে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটা বাংলা টার্ম আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনালের বিপরীতভাবে প্রপোর্শনাল আর কি, সমানুপাতিক হারে বাড়ে না। সো এটার যদি এক্সপ্রেস করি, সে আন্তঃআণবিক শক্তি এখানে এফ, তাহলে দেখা গেছে যে এই এফটা এরকম হয় 1/r²। যদি আর বাড়ে এফ কমে, দেখে বোঝা যাচ্ছে রিলেশন। পরবর্তীতে আর একটু ডিটেলে ডিসকাস করব। আপাতত এখানে এইটুক জানলেই হবে যে আন্তঃআণবিক দূরত্ব বাড়লে অ্যাট্রাকশন ফোর্স কমবে। এখন এটা আনসার হলো যে একের অ্যাট্রাকশন ফোর্স Fi ইজ গ্রেটার দেন F2, তাহলে এই দুইটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি। এখন কোশ্চেন হলো
যে জিনিসটা আমরা এখানে দেখতেছি সলিড বা কঠিন পদার্থ, এগুলো তো মলিকুল অথবা অ্যাটম দিয়েই তৈরি হয়। দেখা গেছে যে এরা খুবই কাছাকাছি থাকে। আর লিকুইডগুলোর ক্ষেত্রে এদের ডিস্টেন্সটা একটু বেশি হয় এবং র্যান্ডমলি থাকে, এখানে সুবিন্যস্ত থাকে আর এটা থাকে র্যান্ডমলি। তার মানে এদের এদের মধ্যে অনেক মুভমেন্ট আছে, রাইট? অনেক এরা অনেক মুভ করতে পারে। আর গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকে না বললেই চলে, এত দূরে দূরে থাকে। সো এগুলো, এটার ডিস্টেন্স যদি আমি R1 ধরি, এটা যদি R2 ধরি, আর এই ডিস্টেন্স যদি R3 ধরি, তার মানে কি আমার R3 ডিস্টেন্স সবচেয়ে বেশি না? তার মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স F1 এর সবচেয়ে বেশি হবে, তারপর F2, তারপর F3। এই এই ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তির জন্যই এরা এরকম অবস্থায় থাকতেছে। আচ্ছা, এখন কোশ্চেন হলো, যদি আমরা হিট দিই, আগের কোশ্চেনে ফেরত যাচ্ছি, যদি আমরা হিট দিই তাহলে কি ঘটনা হবে? দেখা গেছে যে হিট দিলে অণুগুলোর মধ্যে শক্তি বেড়ে যায়, আন্তঃশক্তি বেড়ে যায়। সো আমরা বলতে পারি হিট দিলে আন্তঃশক্তি হয়, বাড়ে। এখন কোশ্চেন হলো আন্তঃশক্তি কি? এটার বলে ইন্টারনাল এনার্জি। তো এখন থেকে আমি আন্তঃশক্তিকে ইন্টারনাল এনার্জি বলবো। তো ইন্টারনাল এনার্জি একটা নতুন টার্ম যেটা এখানে চলে আসলো। সো এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি। সো ইন্টারনাল এনার্জি বলতে এখানে গতিশক্তি মিন্স গতিশক্তি প্লাস বিভব শক্তি। বিভব শক্তি মিন্স পটেনশিয়াল এনার্জি। এই দুইটা মিলে হলো ইন্টারনাল এনার্জি। যদি এখানে হিট দেওয়া হয়, এই গতিশক্তিটা অনেক বেড়ে যায়। গতিশক্তি আবার 3 ভাগে বিভক্ত। এখনই তো শেখার সময় আমাদের, না? সো কাইনেটিক এনার্জি 3টা ভাগে বিভক্ত। গতিশক্তির কাইনেটিক এনার্জি ইংলিশ টার্ম। একটা হলো ভাইব্রেশনাল মোশন। আচ্ছা, এটারে কি বলে? কম্পন। এটা এরকম, সে একটা মলিকুল এখানে আছে, সে জায়গা পরিবর্তন করবে না, কিন্তু এখানে এরকম করে ভাইব্রেট করতে থাকবে। যেমন ফর এক্সাম্পল, এটা একটা মলিকুল, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, ধরলাম এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। ভাইব্রেশন মানে হাইড্রোজেনটা এরকম এরকম করতে থাকবে, কিন্তু টোটাল হাইড্রোজেনটা সরবে না। আর দ্বিতীয়টা হলো রোটেশন বা ঘূর্ণন শক্তি। বাংলা খুবই কঠিন এবং এলিগেন্ট। রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে আমি যদি হাইড্রোজেন কল্পনা করি, হাইড্রোজেন এই অবস্থায় আছে, আবার হাইড্রোজেন এই অবস্থায় চলে যেতে পারে। তার মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তার মানে কি এক্স ওয়াই জেড এন কোন পর্যায়ে চলে গেছে, তার মানে কি তার সেন্টার অফ ম্যাস এক জায়গায় রেখে এটা রোটেট করতে পারে। এটার ঘূর্ণন শক্তি বলে। সেন্টার অফ ম্যাস নিয়ে ফিউচারে আলোচনা করা হবে, যে সময় ফিজিক্স কোর্স পড়বো ওই সময় সেন্টার অফ ম্যাস নিয়ে আলোচনা করব। আর তৃতীয় যে জিনিসটা, এটা হলো ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন মানে হলো যে আমার হাইড্রোজেন এখানে আছে, রাইট?
সে হাইড্রোজেন মলিকুল, সে কিছুক্ষণ পর আবার এখানে চলে যেতে পারে, এই জায়গায় চলে আসতে পারে। আমি যদি এটার রেফারেন্স ফর্ম ধরি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এটার পজিশন হলো এখানে, কিছুক্ষণ পরে সে এখানে চলে যেতে পারে। এই মোশনটা হলো ট্রান্সলেশন মোশন। এই তিনটা মোশন মিলেই হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। যেহেতু এই গতি মানে মোশন, সো এই তিনটা মোশন থেকেই এই টোটাল কাইনেটিক এনার্জিটা আসে। এখন হিট দিলে হয় কি, হিট দিলে হয় এগুলো কাঁপতে থাকে, তার মানে ভাইব্রেশন এনার্জি বাড়লো। যদি আরও বেশি হিট দিই তাহলে একটা থেকে আরেকটা দূরে সরে যেতে থাকে। সো দূরে সরে যাওয়া মানে কি, আর একটু বড় হয়ে যাওয়া, তার মানে কি আন্তঃনবিক শক্তি কমে যাওয়া। এই জিনিসটার আমার এখানে সলিড আছে, রাইট? তারা খুবই ক্লোজ অণুগুলা। আমি এক একটা সার্কেলরে অণু হিসেবে কল্পনা করতেছি। যদি হিট দেই তাহলে হয় কি, এগুলো দূরে সরে যায়। কিসের জন্য? এই মোশনগুলো বেড়ে যায়, ভাইব্রেশন, তারপরে ঘূর্ণন এবং ট্রান্সলেশন, তিনটা মোশনই বেড়ে যায়। আবার আরও বেশি হিট দিলে, হিট ডেল্টা হিসেবে করছি, এক্সপ্রেস করছি আগে, আরও বেশি হিট দিলে এগুলো হয় কি, মানে এত দূরে চলে যায়, এদের মধ্যে আর কোনো আন্তঃনবিক শক্তি থাকেই না। এই জন্য গ্যাস ফেজে চলে যায়। এটা হলো হিটের কারণ। কিন্তু আবার যদি আমরা হিট সরাই নেই, তাহলে উল্টা ঘটনা ঘটবে। আমরা এনার্জি কমাই দিচ্ছি, ইন্টারনাল এনার্জি। কারণ ইন্টারনাল এনার্জি ইকুয়াল দিস টু থিং, রাইট? পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। যদি এখানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিটা বেড়ে যাবে, যদি এনার্জি সরাই নেই তাহলে গতিশক্তিটা কমে যাবে, তার মানে কি আস্তে আস্তে সলিড ফেজে চলে আসবে। প্রেশারের ক্ষেত্রে একই অবস্থা। এটাকে প্রেশার দিলে কী হবে, খুব বেশি চেঞ্জ হবে না, কারণ তারা অলরেডি ক্লোজ আছে। এটাকে প্রেশার দিলে তারা ক্লোজে চলে এসে সলিড হয়ে যাবে। এটাকে প্রেশার দিলে, যেটাগুলো গ্যাস ফেজে আছে, তার মানে একটা অণু আরেকটা অণু আরও কাছাকাছি আসবে, কাছাকাছি এসে এটা কি লিকুইড ফেজে চলে যাবে। তো আমরা যদি কম্পেয়ার করি, এখানে সলিড আর আমার এখানে আছে লিকুইড, আর এখানে আছে আমার গ্যাস, যে প্রেশারের ইফেক্ট গ্যাসের উপরই সবচেয়ে বেশি হবে। সো এগুলো হলো বেসিক পদার্থের তিনটা অবস্থার কারণ, কিভাবে কি থাকে। এর মধ্যে আরও কিছু আলোচনা আছে, যেমন স্ফুরণাঙ্ক কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে। আমরা যে সময় 8 নম্বর চ্যাপ্টারে যাব ওই সময় ওগুলো নিয়ে আলোচনা করব। সো এটা আমাদের সেকেন্ড লেকচার এখানেই। আশা করি সবার ভালো লাগবে। আমি যতটুকু সম্ভব ডিটেলস আলোচনা করছি। এরপর আশা করি সবাই অ্যাটলিস্ট 2বার রিডিং, only 2 times reading after watching this video, 2বার রিডিং পড়ার জন্য অনুরোধ করতেছি। তাহলে জিনিসগুলো একবারে চিরতরে ক্লিয়ার হয়ে যাবে, মাথার ভিতর ঢুকে যাবে আশা করি। আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। এবং তৃতীয় লেকচারে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব।